প্রিয় শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তালহা জুবায়েদ। সিএসসি 327 মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং কোর্সটিতে আমি আপনাদের কোর্স শিক্ষক হিসেবে আছি এবং আমি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন লেকচারার হিসেবে পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কর্মরত আছি। আপনাদের সিএসসি 327 মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং কোর্সে আমরা মূলত কিভাবে বিভিন্ন ধরনের মাইক্রোপ্রসেসর সিস্টেমসগুলো ডিজাইন করা হয় এবং কিভাবে সেখানে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট এবং প্রসেসিং ইউনিটটাকে ইন্টারকানেক্টেড করা হয়, ইন্টারফেসিং করা হয়, সেইগুলো নিয়েই মূলত আমাদের আলোচনার বিষয়। তো সবার আগে আমাদেরকে জানতে হবে মাইক্রোপ্রসেসর সিস্টেমসগুলোর বেসিক কম্পোনেন্টগুলো নিয়ে, যেমন ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট এবং প্রসেসিং ইউনিট। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের আজকের তৃতীয় লেকচারের মূল অংশে। আমরা ফাংশনাল ইউনিটস অফ এ কম্পিউটার, আমরা ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট এবং যেটা অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, সামগ্রিকভাবে যেটা মাইক্রো প্রসেসিং ইউনিট, সেই প্রসেসিং ইউনিট নিয়ে আমরা কথা বলছিলাম। যে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট বা আইও ইউনিট আমরা বলতে পারি, মেমোরি ইউনিট এবং প্রসেসিং ইউনিট, সব মিলিয়ে আমরা এইগুলোকে বলছি কম্পিউটারের ফাংশনাল ইউনিটস। আমরা জানি ইনপুট ইউনিট ইনফরমেশন অ্যাকসেপ্ট করে, মেমোরি ইউনিট যেটি করে ইনফরমেশনগুলোকে স্টোর করে, প্রসেসিং ইউনিট এই ইনফরমেশনগুলোকে প্রসেসিং করে প্রয়োজনীয় আউটপুট তৈরি করে এবং আউটপুট ইউনিট সেটিকেই প্রসেসিংয়ের ফলাফলটিকে আউটপুটে প্রদর্শন করে। আমরা বলেছিলাম যে কম্পিউটার আসলে যখন আমরা ইনফরমেশন কম্পিউটারে স্টোর করি, সেখানে ইনস্ট্রাকশন স্টোর করে থাকি এবং সেই ইনস্ট্রাকশনসগুলো অপারেট হবে যে ডেটার উপরে, সেই ডেটাগুলো স্টোর করে থাকে। এবং আমরা বলেছিলাম যে ইনপুট ইউনিট যেটি করে কিবোর্ড, মাউস কিংবা অডিও ইনপুট বা এ ধরনের জয়স্টিক বা এ ধরনের বিভিন্ন ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের জন্য ইনফরমেশন ইনপুট হিসাবে নেয় এবং নেওয়া ইনফরমেশনগুলোকে ইনপুট ডিভাইস থেকে যে তথ্যগুলো বা ইনফরমেশনগুলো পাচ্ছে সেগুলোকে কম্পিউটারের বাইনারি ফরম্যাটে রূপান্তরের কাজটি করে থাকে। সো ইনপুট ইউনিটের পরে আমরা আলোচনা করেছিলাম মেমোরি ইউনিট এবং মেমোরি ইউনিট এর পরে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আউটপুট ইউনিট, কন্ট্রোল ইউনিট, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। মনে রাখতে হবে একটা কম্পিউটারের বেসিক কনফিগারেশন যদি আমরা দেখি, সেই বেসিক কনফিগারেশনে আমরা আসবো আরও পরে। মেমোরি ইউনিট আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা কথা বলবো অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU নিয়ে। অপারেশনস আর এক্সিকিউটেড ইন দি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। যে সকল অপারেশনসগুলো, যেমন বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সকল যে বীজগাণিতিক অপারেশন রয়েছে সেগুলো এক্সিকিউট হয় অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে। এবং লজিক্যাল অপারেশনসগুলো, যেমন দুটো নাম্বারের মধ্যে কম্প্যারিজন করা, সেগুলো বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশন রয়েছে, যেমন লজিক্যাল অ্যান্ড অপারেশন, লজিক্যাল অর অপারেশন, লজিক্যাল নট অপারেশন, একটা নাম্বার আরেকটা নাম্বারের থেকে ছোট কিনা, একটা নাম্বার আরেকটি নাম্বারের সমান কিনা, একটি নাম্বার আরেকটি নাম্বার থেকে বড় কিনা, এই যে বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশনস রয়েছে সেগুলো এক্সিকিউট হয় অ্যারিথমেটিক লজিক ইউনিটে। In order to execute an instruction, operands need to be brought into the arithmetic logic unit from the memory. যদি আমরা কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চাই তাহলে অপারেটরের পাশাপাশি অপারেন্টসগুলোকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে আনতে হবে। অপারেন্টস বলতে আমরা বলেছিলাম 5 যোগ 6, এখানে যোগ চিহ্নটা হচ্ছে অপারেটর এবং 5 আর 6 হচ্ছে ডেটা বা অপারেন্ট। সো এই অপারেন্টগুলো থাকবে মেমোরিতে, সেখান থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে আনতে হবে। অপারেন্টসগুলো বলা হচ্ছে, আমাদের সাব পয়েন্টগুলো আমরা যদি দেখি, অপারেন্টস আর স্টোরড ইন জেনারেল পারপাস রেজিস্টার্স। অ্যারিথমেটিক লজিক ইউনিটে কিছু জেনারেল পারপাস রেজিস্টার থাকে, সেই রেজিস্টারগুলোতে অপারেন্টসগুলো স্টোর করা হয়ে থাকে। অ্যাক্সেস টাইমস অফ জেনারেল পারপাস রেজিস্টার্স আর ফাস্টার দ্যান দি ক্যাশ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যখন একজন কম্পিউটার প্রকৌশলী কিংবা ইলেকট্রিক্যাল প্রকৌশলী, তড়িৎ প্রকৌশলী হন কিংবা কম্পিউটার প্রকৌশলী হন, কম্পিউটার নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো আমরা বলছি যে কম্পিউটারের বিভিন্ন কাজের জন্য, ডাটা স্টোর করার জন্য, স্থায়ীভাবে অস্থায়ীভাবে ডাটা রাখার জন্য বিভিন্ন ধরনের মেমোরির প্রয়োজন হয়। সেখানে আমরা হার্ড ডিস্কের সাথে পরিচিত, সেখানে আমরা র্যামের সাথে পরিচিত। র্যাম এবং হার্ড ডিস্ক ছাড়াও প্রসেসরের ক্ষেত্রে ক্যাশ মেমোরি থাকে এবং
কিছু রেজিস্টার থাকে। সো ক্যাশ মেমোরি এবং প্রসেসরের যে নিজস্ব রেজিস্টার রয়েছে সেগুলোও মেমোরি, অর্থাৎ সেখানে ডাটা স্টোর করা থাকে। সো যখন কোনো মাইক্রোপ্রসেসর কোনো অপারেশন পারফর্ম করে তখন সে অপারেন্টকে তার জেনারেল পারপাস রেজিস্টারে সে স্টোর করে, এবং জেনারেল পারপাস রেজিস্টার থেকে ডাটা অ্যাক্সেস করার জন্য যে সময় লাগে, যাকে আমরা বলছি অ্যাক্সেস টাইমস অফ জেনারেল পারপাস রেজিস্টার্স, জেনারেল পারপাস রেজিস্টারের যে অ্যাক্সেস টাইম সেটি খুব কম, অর্থাৎ বেশ দ্রুত ফাস্টার ওয়েতে সে অ্যাক্সেস করতে পারে দ্যান দি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি থেকে যদি কোনো ডাটা বা ডেটা মাইক্রোপ্রসেসর অ্যাক্সেস করতে চাই, আনতে চাই, তাহলে যে সময় লাগে সেই সময়ের চেয়ে দ্রুত অর্থাৎ কম সময়ের মধ্যেই এই রেজিস্টারগুলো থেকে মাইক্রোপ্রসেসর ডেটা অ্যাক্সেস করতে পারে। রেজাল্টস অফ দি অপারেশন, যখন অপারেশন পারফর্ম করার দরকার হয় তখন এই সকল রেজিস্টার থেকে সেই ডাটাগুলো আনা হয়, এবং রেজাল্টস অফ দি অপারেশনস আর স্টোরড ব্যাক ইন দি মেমোরি অর রিটেইনড ইন দি প্রসেসর ফর ইমিডিয়েট ইউজ। অর্থাৎ যখন কোনো অপারেশন পারফর্ম করা হয় সেই অপারেশনের ফলাফলটি সেটিও একটি অপারেন্ট বা ডেটা হয়, এবং সেটিকে আমরা মেমোরিতে আবার ব্যাক স্টোর করতে পারি অথবা প্রসেসরে রেখে দিতে পারি ফর ইমিডিয়েট ইউজ, অর্থাৎ তাৎক্ষণিকভাবে যদি সেটির ব্যবহারের প্রয়োজন হয় তখন সেটি মূলত প্রসেসরের ভেতরেই রাখা হয়, অর্থাৎ ওই রেজিস্টারগুলোতেই রেখে দেওয়া হয়। তো অ্যারিথমেটিক লজিক ইউনিট বলতে আমরা সামগ্রিকভাবে দুটো ইউনিটকে বোঝাচ্ছি। একটি হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট, যার কাজ হচ্ছে অ্যারিথমেটিক বিভিন্ন অপারেশনসগুলো পারফর্ম করা, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। লজিক ইউনিটের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশনসগুলো পারফর্ম করা, such as comparison of numbers। আউটপুট ইউনিটের কথা বলা হচ্ছে যে কম্পিউটার্স ইনফরমেশন রিপ্রেজেন্ট করে বাইনারি ফর্মে, স্পেসিফিক বাইনারি ফর্মে। আর আউটপুট ইউনিট যেটি করে, যে খেয়াল করবেন প্রসেসর এবং মেমোরির সাথে কিন্তু আউটপুট ইউনিটকে ইন্টারফেসিং করা হয়েছে। সো আউটপুট ডিভাইস যেমন প্রিন্টার হতে পারে, স্পিকার হতে পারে, গ্রাফিক্স ডিসপ্লে হতে পারে, এগুলো সবই, অর্থাৎ মনিটর, প্রিন্টার, সাউন্ড স্পিকার কিংবা অন্য যে কোনো, যেমন আপনি যখন প্রজেক্টর স্ক্রিনে আপনার ক্লাস দেখছেন সেই প্রজেক্টর স্ক্রিনটাও একটি আউটপুট ডিভাইস। সো এই আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারকে ইন্টারফেসিং করা, এই ইন্টারফেস উইথ আউটপুট ডিভাইসেস, সেই কাজটি করে আউটপুট ইউনিটস। সো কম্পিউটার রিপ্রেজেন্টস ইনফরমেশন ইন এ স্পেসিফিক বাইনারি ফর্ম। কম্পিউটারের ভেতরে ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করে স্পেসিফিক বাইনারি ফর্মে। আর আউটপুট ইউনিটস যে কাজটি করে সেটি হচ্ছে আউটপুট ডিভাইসের সাথে ইন্টারফেস করা। ইন্টারফেস উইথ আউটপুট ডিভাইসেস অ্যাকসেপ্ট প্রসেসড রেজাল্টস প্রোভাইডেড বাই দি কম্পিউটার ইন এ স্পেসিফিক বাইনারি ফর্ম, কনভার্ট দি ইনফরমেশন ইন এ বাইনারি ফর্ম টু এ ফর্ম আন্ডারস্টুড বাই অ্যান আউটপুট ডিভাইস। অর্থাৎ যখন সে প্রসেসরের কাছ থেকে কোনো রেজাল্ট পেল, প্রসেসড রেজাল্টস পেল, সেটি অবশ্যই থাকবে কোনো না কোনো বাইনারি ফর্মে। বাট ইউজার যেহেতু বাইনারি ফর্ম বুঝবে না, সেই বাইনারি ফর্মটাকে ইউজার যেন বুঝতে পারে সেই ব্যবহারকারীর মতো করে আউটপুট ডিভাইস সেটিকে প্রেজেন্ট করে। যেমন আমরা যদি স্ক্রিনে দেখতে পারি, আমরা মনিটরে আমরা কোনো একটা পার্টিকুলার ছবি দেখতে পাচ্ছি, কিন্তু আসলে তার ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকএন্ডে আসলে সেখানে 0-1 কম্বিনেশন। যখন কম্পিউটার প্রসেস করে সে যে রেজাল্ট দিচ্ছে সেটিও কিন্তু বাইনারি ফর্মে দিচ্ছে, বাট সেটিকে আউটপুট ডিভাইসে হিউম্যান আন্ডারস্টুড ফর্মে দেওয়ার জন্য, কনভার্সন করার জন্য কাজটি করে থাকে আউটপুট ইউনিট। এটি মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাব কন্ট্রোল ইউনিটের আলোচনায়। অপারেশন অফ এ কম্পিউটার, যদি আমরা একটি কম্পিউটারের অপারেশনকে সামারাইজ করতে চাই তাহলে আমরা কম্পিউটার অপারেশনকে সামারাইজ করছি কিভাবে, যে সে কী কী কাজ করে। কম্পিউটার অ্যাকসেপ্টস ইনফরমেশন ফ্রম দি ইনপুট ইউনিটস, ইনপুট ইউনিটের কাছ থেকে ইনফরমেশন অ্যাকসেপ্ট করে, সেই ইনফরমেশনগুলোকে মেমোরিতে স্টোর করে, সেই ইনফরমেশনগুলোকে অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাহায্য নিয়ে প্রসেস করে, এবং প্রসেসড রেজাল্টসকে সে আউটপুট ইউনিটে প্রোভাইড করে ইউজিং আউটপুট ইউনিট। সো এই যে ব্যবহার, ইনপুট ইউনিটের মাধ্যমে ইনফরমেশন অ্যাকসেপ্ট করা, মেমোরিতে সেগুলো স্টোর করে রাখা, সেগুলোকে অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাহায্যে প্রসেস করা এবং প্রসেস রেজাল্টকে আউটপুট ইউনিটে প্রদর্শন করা, এই চারটি কাজেই মূলত আসলে কম্পিউটার করে থাকে। সেগুলোকে আমরা ভেরি স্পেসিফিক করতে পারি, বাট মূলত কাজ এটাই, সে যে ফরম্যাটেই করুক না কেন। সো এই যে অপারেশনস অফ ইনপুট ইউনিট, মেমোরি, অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড আউটপুট ইউনিট, এগুলো কোঅর্ডিনেশনের কাজটি করে থাকে এই কন্ট্রোল ইউনিট। So control unit is nothing but the coordinator of the operations using input unit, memory, arithmetic logic unit and output unit. So instructions control what operations take place. Control unit generates timing signals which determines when a particular operation takes place. So একটা হচ্ছে টাইমিং সিগন্যাল, অর্থাৎ
ইনস্ট্রাকশনস কন্ট্রোল হোয়াট অপারেশনস টেক প্লেস। আমরা বলি যে আমরা যখন কোনো ডেটা দিচ্ছি সাথে তাকে ইনস্ট্রাকশন দিয়ে বলে দিই যে কি অপারেশন পারফর্ম করতে হবে, হোয়াট অপারেশনস টেক প্লেস। বাট আমাদের কন্ট্রোল ইউনিট যেটি করে টাইমিং সিগন্যাল জেনারেট করে, এই টাইমিং সিগন্যাল মূলত ডিটারমাইন করে কখন নির্দিষ্ট অপারেশনটি ঘটবে বা নির্দিষ্ট অপারেশনটি সম্পূর্ণ করতে হবে। সো কন্ট্রোল ইউনিট জেনারেটস control signals or timing signals which determines when a particular operation takes place. So কিভাবে এই যে আমরা ফাংশনাল ইউনিটগুলো দেখলাম যে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট এবং প্রসেসিং ইউনিট, এই যে চারটি ইউনিট ফাংশনাল ইউনিটস অফ এ কম্পিউটার, এই চারটি ফাংশনাল ইউনিটস কিভাবে একে অপরের সাথে কানেক্টেড সেটি আমরা এখন দেখব। যে হাউ আর দ্য ফাংশনাল ইউনিটস কানেক্টেড ফর এ কম্পিউটার টু অ্যাচিভ ইটস অপারেশন, দ্য ফাংশনাল ইউনিটস নিড টু বি কমিউনিকেট উইথ ইচ আদার। যদি আমরা কম্পিউটারের সাহায্যে কোনো কাজ করতে চাই তাহলে অবশ্যই ফাংশনাল ইউনিটসগুলো একে অপরের সাথে কমিউনিকেট করতে হবে এবং কমিউনিকেশন করার জন্য অবশ্যই তাদেরকে কানেক্টেড থাকতে হবে। আমরা এখানে কানেকশন দেখতে পাচ্ছি যে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট এবং প্রসেসিং ইউনিট তারা একটি কমন বাসের মাধ্যমে interconnected. Functional units may be connected by a group of parallel wire. অর্থাৎ এই যে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট এবং প্রসেসিং ইউনিট, এই চারটি ফাংশনাল ইউনিটসগুলো একগুচ্ছ সমান্তরাল তারের মাধ্যমে কানেক্টেড থাকে এবং এই একগুচ্ছ সমান্তরাল তারকে বলা হয় বাস, অর্থাৎ কানেক্টিং পাথ। বাস বলতে আমরা আসলে এই যে বিভিন্ন ফাংশনাল ইউনিটসগুলো রয়েছে সেগুলোর কানেক্টিং পাথ বা কানেক্টিং ওয়্যারকেই বুঝে থাকে। অর্থাৎ এখানে যদি 8 বিটের বাস হয় তার মানে 8টা প্যারালাল তার এবং এই 8টি প্যারালাল তারের গ্রুপটাকে বলা হচ্ছে বাস। সো দ্য গ্রুপ অফ প্যারালাল ওয়্যারস ইজ কল্ড এ বাস। ইজ ওয়্যার ইন এ বাস, বাসে যদি 8টা ওয়্যার থাকে, 8টা তার থাকে, তাহলে প্রত্যেকটা তার 1 বিট অফ ইনফরমেশন, 1 বিট করে ইনফরমেশন ট্রান্সফার করতে পারবে। মানে 8টা ওয়্যার থাকলে 8 বিট ইনফরমেশন ট্রান্সফার হবে। যদি 16 বিট ডেটা ট্রান্সফার করতে হয় তাহলে 16টি ওয়্যার থাকতে হবে ওই বাসটিতে। অথবা যদি আমি 32 বিটের ডেটা অ্যাট এ টাইম ট্রান্সফার করতে চাই তাহলে আমাকে 32 বিটের বাস ব্যবহার করতে হবে। অনুরূপভাবে 64 বিটের বাস অর্থাৎ 64 বিট অফ ইনফরমেশন যদি আমরা অ্যাট এ টাইম ট্রান্সফার করতে চাই তাহলে আমাদেরকে we must have to use 32 of 64 number of wire. Single wire can transfer 1 bit of information. So number of parallel wire in a bus is equal to the word length of a computer. একটা কম্পিউটারের ওয়ার্ড লেংথ যত হবে ঠিক প্যারালাল ওয়্যারের সংখ্যা হতে হবে ততগুলো। অর্থাৎ যদি কোনো কম্পিউটার হয় 8 বিটের তাহলে সেখানে এই ওয়্যারের সংখ্যা বা বাসে প্যারালাল ওয়্যারের সংখ্যা 8টা। যদি সেটা 64 বিট ওয়ার্ড লেংথের কোনো কম্পিউটার হয় তাহলে তার নাম্বার অফ প্যারালাল ওয়্যারস ইন এ বাস হবে 64টা। সো আমরা যদি বলি যে আমার 32 বিট ওয়ার্ড লেংথের কারণে কম্পিউটার, সেখানে অবশ্যই বাসটিতে সেটা ডেটা বাস, যদি আমরা বলি যে ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, এই যে বিভিন্ন ধরনের বাস অর্থাৎ কানেক্টিং ওয়্যারস বা কানেক্টিং পাথ, প্যারালাল ওয়্যারস। তো এই প্যারালাল ওয়্যারের কতগুলো প্যারালাল ওয়্যার ব্যবহৃত হবে একটা বাসে সেটি নির্ভর করবে ওই কম্পিউটারের ওয়ার্ড লেংথের উপরে। কারণ আমরা বুঝি যে ওয়ার্ড লেংথ হচ্ছে যে কতগুলো ডেটা নিয়ে অ্যাট এ টাইম কম্পিউটার অ্যাক্সেস করবে এবং ম্যানিপুলেশন করবে বা অপারেশন পারফর্ম করবে সেটা। সো ওয়ার্ড লেংথের সাথে আমার প্যারালাল ওয়্যার এর সংখ্যাটা জড়িত। এখানে আমরা ক্যাশ মেমোরি এবং মেইন মেমোরির সম্পর্কটা দেখিয়েছি। আমরা জানি যে প্রসেসর যখন প্রসেস করে তখন প্রসেসিংয়ের জন্য যে ডাটা প্রয়োজন হয় সেই ডাটাগুলো সে প্রথমে সার্চ করবে তার নিজস্ব মেমোরি, যেটি আমরা বলছি ক্যাশ মেমোরি। সো প্রসেসর যখন প্রসেসিং করবে সে ক্যাশ মেমোরিতে ডাটা খুঁজবে। যদি তার এই নিজস্ব মেমোরিতে সে ডাটা পেয়ে যায় তাহলে এটির উপরে অপারেশন পারফর্ম করবে। যদি সে ক্যাশ মেমোরিতে ডাটা না পায় তাহলে সে তখন এই বাস ব্যবহার করে অর্থাৎ এই ওয়্যার ব্যবহার করে মেইন মেমোরিতে খুঁজবে। যদি পাই মেইন মেমোরি থেকে ডাটা নিয়ে এসে প্রসেস করবে, প্রসেস করে আবার ক্যাশে রেখে দেবে। পরবর্তীতে যদি ব্যবহার আর করা দরকার না হয় তাহলে সেখান থেকে সেই ডাটাকে আবার এই বাস ব্যবহার করে মেইন মেমোরিতে রেখে আসবে। এই যে ব্যাপার যে অ্যাক্সেস টাইম, মেইন মেমোরিতে আমি যদি অ্যাক্সেস করতে চাই ডাটা, অর্থাৎ প্রসেসর থেকে মেইন মেমোরিতে ডাটা অ্যাক্সেস করতে গেলে এতখানি পথ পাড়ি দিয়ে আসতে হচ্ছে। সো স্বাভাবিকভাবেই অ্যাক্সেস টাইমটি অবশ্যই বেশি হবে, কিন্তু প্রসেসরের ভেতরেই আছে ক্যাশ মেমোরি। সো ক্যাশ মেমোরিতে যদি অ্যাক্সেস করতে চাই ডেটা তাহলে অবশ্যই এখানে অ্যাক্সেস টাইমটি কম হবে। সেটি এখানে প্রশ্ন করা হচ্ছে, হোয়াই ইজ দ্য অ্যাক্সেস টাইম অফ দি ক্যাশ মেমোরি লেসার দ্যান দি অ্যাক্সেস টাইম অফ দ্য মেইন মেমোরি। মেইন মেমোরি থেকে ডাটা অ্যাক্সেস করার জন্য যে সময় লাগে সেটির তুলনায় ক্যাশ মেমোরি থেকে ডাটা অ্যাক্সেস করতে
কম সময় কেন লাগে? অলরেডি বুঝে গেছেন যে কেন কম লাগে, বিকজ যেহেতু ক্যাশ মেমোরিটি হচ্ছে প্রসেসরের নিজস্ব মেমোরি এবং এটি প্রসেসরের কাছেই থাকে এবং এটির সাইজ ছোট, সো সেইভাবেই যখন কম লাইব্রেরিতে যদি একটা বই খুঁজতে চান, একটা লাইব্রেরিতে যখন প্রচুর সংখ্যক বই থাকে তখন সেখান থেকে খুঁজে পাওয়া, আর একটা ডেস্কের মধ্যে অল্প কিছু বই থাকে সেখানে যদি খুঁজতে বলা হয় তাহলে বরং যেখানে কম বই আছে সেখান থেকে খুঁজতে সুবিধা হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্যাশ মেমোরিটা হচ্ছে প্রসেসরের নিজস্ব মেমোরি এবং এখানে আপনার ডাটা অ্যাক্সেস করার জন্য তাকে কোনো বাস বা কানেক্টিং পাথ দিয়ে যেতে হচ্ছে না, সিগন্যাল পাঠাতে হচ্ছে না, কারণ বাস যদি ব্যস্ত থাকে দ্যাট মিনস কানেক্টিং পাথ, এই পাথ দিয়ে হয়তো অন্য কোনো অংশে ডেটা ট্রান্সফার হচ্ছে, ফলে সেই ডেটাটা ট্রান্সফার না হওয়া পর্যন্ত এখানে কিন্তু এই সিগন্যাল সে পাঠাতে পারছে না, মেমোরি রিড বা মেমোরি রাইট অপারেশনের যে সিগন্যাল। সো সেইভাবেই মেইন মেমোরিতে তখন ডেটা অ্যাক্সেস করার জন্য অ্যাক্সেস টাইমটি বেশি লাগছে। তো আজকের আমাদের স্লাইড মোটামুটি এখানেই শেষ, আমাদের এই অধ্যায়ের স্লাইড এখানেই শেষ হচ্ছে, বিধায় আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। মোটামুটিভাবে ধারণা পেয়ে গেছেন যে একটা কম্পিউটারে ফাংশনাল ইউনিটস হচ্ছে 4টা, এবং ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট এবং প্রসেসিং ইউনিট। এবং এই যে মেমোরি ইউনিট, মেমোরির হায়ারার্কি যদি আমরা দেখি তখন আমরা দেখব যে হার্ড ডিস্ক বা সেকেন্ডারি মেমোরি এবং র্যাম বা মেইন মেমোরি, এছাড়াও আরও ফাস্টার মেমোরি রয়েছে, যেমন ক্যাশ মেমোরির নাম আপনারা শুনেছেন, রেজিস্টারের নাম শুনেছেন। রেজিস্টারও এক ধরনের ছোট্ট সাইজের মেমোরি যেগুলো প্রসেসরের ভেতরেই থাকে এবং মোর ফাস্টার দ্যান দি র্যাম। এবং মনে রাখতে হবে যত সাইজ ছোট, অর্থাৎ যত হচ্ছে আকার ছোট হবে, যত কম ডাটা রাখতে পারবে, সেই মেমোরিগুলোর আসলে অ্যাক্সেসটাও অনেক ফাস্টার এবং দাম বেশি বলে সেগুলো আসলে কম সাইজের হয়ে থাকে। যেমন আমরা হার্ড ডিস্ক, অনেক কম দামে আমরা হার্ড ডিস্কগুলো পাই, কিন্তু ওই সমপরিমাণ র্যাম কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়বে। সো স্পিডের এখানে একটা ব্যাপার থাকে যে যত দাম কম তত স্পিড কম, যত দাম বেশি স্পিড তত বেশি, অথবা অন্যভাবে বললে স্পিড যত বেশি হবে সেই মেমোরির দামও তত বেশি হবে। যাই হোক, আমরা আমাদের পরের লেকচারগুলোতে আরও কঠিন কঠিন বিষয়বস্তুতে আমরা এগিয়ে যাব, কারণ প্রিলিমিনারি স্লাইড এখানেই শেষ হয়ে গেল। আজকের লেকচারও আমরা এখানেই ইতি টানছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুনে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন। আজকের লেকচার এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।